नमस्कार बंधुरा शांतिबार्ता चैनलेर प्रत्येकटी दर्शकके जानाई असंख्य धन्यवाद এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য। আজকে দেখা যাচ্ছে এই চ্যানেল সত্যের প্রতিষ্ঠায় অবিরত কাজ করে চলেছে এবং মানুষ সেই কাজকে প্রতিষ্ঠা দিয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে আগের দিন মানে গত 15 তারিখে 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে যে 2016 এসএলএসটির নিয়োগ মামলায় যে শুনানি ছিল সেই সম্পর্কে আলোচনা করব, যে সেই শুনানিতে আমরা কি কি দেখতে পেয়েছিলাম এবং তার সঙ্গে এই বাংলার যে গরিমা কিভাবে নষ্ট করার চেষ্টা একটা অপশক্তি করে চলেছে ক্রমাগত, সেটাও কিন্তু আলোচনা করব। তো আসুন বন্ধুরা ধীরে ধীরে আমরা সেই আলোচনার মধ্যে দিয়ে প্রবেশ করি। আগের দিন সুপ্রিম কোর্টে আমরা যে বিষয়গুলি দেখতে পেলাম, যেগুলির শুনানি প্রসঙ্গে উঠে এলো, আমি খুব সংক্ষেপে যেহেতু আলোচনাটা করতে চাইছি, সেই জন্য আমি আর বিশদে কোন উকিল কি বললেন সেটা আমি যাব না, কিন্তু যে বিষয়গুলি উঠে এলো আমি সেই বিষয়গুলি এখানে আলোচনা করতে চাই। দেখুন, আগের দিন সব থেকে যেটা বড় বিষয় উঠে এলো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত যে ফরেন্সিক রিপোর্টটা সিবিআই যে হার্ড ডিস্কগুলি জমা দিয়েছিল তার যে অথেন্টিসিটি সার্টিফিকেট এবং সেটা যে অরিজিনাল কিনা তার যে ফরেন্সিক রিপোর্ট সেটা কিন্তু আসতে বাকি ছিল। তার আগেই কলকাতা হাইকোর্টে সমস্ত প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল। এই যে একটা খবর, এটা কিন্তু এতদিন পর্যন্ত কেউ সেভাবে বলেনি। একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক, সেই বিষয়টাই মানে যে হার্ড ডিস্কটা, যে তথ্যগুলি, যে ইনফরমেশনের ভিত্তিতে এত কিছু কাণ্ড কারখানা ঘটে গিয়েছে হাইকোর্টের মধ্যে, হ্যাঁ, প্রায় 26,500 যে নিয়োগ 2016 সালের এসএলএসটির মাধ্যমে হয়েছিল, সেই প্যানেলটাকেই বাতিল করে দিয়েছিল মাননীয় জজ সাহেব। দেখা যাচ্ছে কি সেই ফরেন্সিক রিপোর্টটাই আসেনি। দেখুন তো পরবর্তী তাহলে এইটা আমরা যে বারে বারে বলেছি যে এইটা একটা জোর করে একটা বিষয়কে চাপিয়ে দেওয়া হলো এই বাংলার ছেলে মেয়েদের ঘাড়ে, সেটা কিন্তু এখন ধীরে 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 সুপ্রিম কোর্টেও কিন্তু আলোচনা হচ্ছে এবং সেই প্রসঙ্গে আরও কি আলোচনা হচ্ছে পরবর্তীকালে। কিন্তু আমরা দেখেছি যে আমরা যেটা বারে বারে বলেছি যে সেই হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে যে এই যে রায়টা হয়ে গেল, 26,500 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়ে গেল, একটা গোটা প্যানেলকে বাতিল করে দিল। নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ যে প্যানেল টোটালটাকে বাতিল করে দিল। এটা একটা পলিটিক্যালি একটা গেম, একটা পলিটিক্যাল রাজনৈতিক প্রভাবে এটা হচ্ছে। আমরা যেটা বারে বারে বলেছিলাম সেটা কিন্তু এবার আস্তে 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 সেই জটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার হয়ে যাচ্ছে সেই ছবিটা। এটা বলাই যায়। গত 15 তারিখে যেটা আমরা শুনানিতে দেখলাম, আর কি দেখলাম বন্ধুরা একটু ভালো করে শুনুন। যে বিষয়টা উঠে এলো আগের দিন 15 তারিখে, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি হাইকোর্টে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলোতে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কেউই চাকরি বাতিলের জন্য কোনো কিন্তু আবেদন করেনি, যে প্যানেল বাতিল হোক, চাকরি বাতিল হোক, এই জন্য কেউ কিন্তু আবেদন করেনি হাইকোর্টে। হাইকোর্টে আবেদন যেগুলো জমা পড়েছিল যেন তারা চাকরি পায়, এই ভিত্তিতে তারা আবেদন করেছিল।
আর কি ওয়েটিং লিস্ট নিয়ে সেখানে আবেদন হয়েছিল, ওয়েটিং লিস্টের বিরুদ্ধে। সেখানে কিন্তু কখনোই এই আবেদন হয়নি যে 2016 থেকে যারা চাকরি করছে, হ্যাঁ, 2022-এ এসে 2022-এ এসে মামলাটি হয়েছিল। মানে এতদিন পর 2016 থেকে 22, তাহলে 2016 থেকে যারা চাকরি করছে সেই যে প্যানেল, সেই যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে কিন্তু কোনো মামলা হয়নি। মামলাটা হয়েছিল ওয়েটিং লিস্ট নিয়ে। ওয়েটিং লিস্ট থেকে কিছু ছেলে মেয়েকে ওয়েটিং লিস্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নাকি নিয়োগ করা হয়েছিল, সেইটা অভিযোগ ছিল। ভালো করে বুঝুন বিষয়টা। অথচ গোটা প্যানেলটাকেই মাননীয় জজ সাহেব বাতিল করে দিলেন। এটাও কিন্তু আগের দিন শুনানিতে বেরিয়ে এলো বিষয়টা। আর কি বেরিয়ে এলো? যাদের নামে কোনো রকম কোনোভাবেই কোনো অভিযোগ নেই, যারা মানে সেটা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে এটা কিন্তু একদম প্রমাণিত যে আনটেন্ডেড ক্যান্ডিডেটই বেশি বা নন টেন্ডেড ক্যান্ডিডেট সেখানে বেশি, মানে যোগ্য। এটা কিন্তু সব জায়গায় প্রমাণিত। তাহলে আপনি জেনে শুনে যোগ্য ক্যান্ডিডেটদের বাদ দিয়ে দিলেন। আপনিও তো জানতেন যে এই প্যানেলের মধ্যে যোগ্য ক্যান্ডিডেট বেশি, তাহলে তাদের যে লাইভলিহুড, তাদের যে জীবন জীবিকা, তাদের যে সংসারগুলো যে আজকে শেষ হয়ে যাবে, সেটা আপনি একবারও ভাবলেন না? যেখানে আইনে বলা আছে যে একজন নিরাপদ ব্যক্তিও যেন সাজা না পায়, 2-3 জন অন্যায়কারী ছাড়া পেয়ে যাক, ক্ষতি নেই, কিন্তু একজন নিরাপদ ব্যক্তিও যেন সাজা না পায়, এটা আইনে তো পরিষ্কার বলা আছে। সেই জ্ঞানটা আপনার নেই। আমরা তো শুনেছিলাম আপনি নাকি বহুদিনকার যে 34 বছরের বাম শাসন, সেই শাসনের আপনি বিরাট সমর্থক। তারপরে আবার আপনি রামে ফিরেছিলেন, পরবর্তীকালে আমরা সেটা দেখতে পেয়েছি। তো বাংলার ছেলে মেয়েকে ধ্বংস করে তারপর আপনি এই সব কাণ্ড কারখানাগুলো করলেন। একবার লজ্জা লাগলো না? যে এত ছেলে মেয়ে যারা যোগ্য, আপনি জানেন যে যোগ্যরা আছে বেশি সংখ্যায়, তাদের চাকরিটা পর্যন্ত আপনি খেয়ে নিলেন, হাইকোর্টের রায় দিয়ে দিলেন। একবার ভাবলেন না? আজকে সেই বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্টে রন্ধ্রে রন্ধ্রে আমরা দেখতে পাচ্ছি উঠে আসছে। আরো কি উঠে আসছে বিষয়গুলি? যে ভালো করে দেখুন, যে সংস্থাটি তদন্তের দায়িত্ব পেয়েছিল, সেই সংস্থাটি কিন্তু অবাঙালিতে ভর্তি। ভালো করে বুঝুন, তারা বাংলার ভালো মোটেই চায় না। তারা যেভাবে তদন্ত করেছে, আজকে আলোচনায় উঠে আসছে, সুপ্রিম কোর্টের আলোচনায়, তাদের তদন্ত সম্পূর্ণভাবেই ত্রুটিপূর্ণ। পুঙ্খানুপুঙ্খ তদন্ত ছাড়াই হাইকোর্টে 26,500 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়ে গেল, টোটাল প্যানেল বাতিল হয়ে গেল। ব্যাপারটা ভেবে দেখুন। সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে তারা এইসব করলো। আজকে সেটা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে প্রমাণ হয়ে যাচ্ছে যে ত্রুটিপূর্ণভাবে তদন্ত হয়েছিল, সামগ্রিক কোনো তদন্তই হয়নি। হাইকোর্টে যে মানে মামলা চলেছিল দীর্ঘদিন ধরে, সেটা যে একটা সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছিল, এবং সেখানে তো আমাদের বাঙালি ছেলে মেয়েদের সেইভাবে জায়গাই নেই বলা যেতে পারে। তো সেই তদন্তকারী সংস্থা যারা সব সময় একটা অন্য মতাদর্শের প্রভাবে অনুপ্রাণিত হয়, একটা রাজনৈতিক একটা ভাবে প্রভাবিত হয়ে তারা তদন্ত করেছিল, তদন্ত ত্রুটিপূর্ণ ছিল। আজকে আলোচনায় বেরিয়ে আসছে, সুপ্রিম কোর্টের আলোচনায়, ভালো করে বুঝুন, সুপ্রিম কোর্টের শুনানির আলোচনায় বেরিয়ে আসছে, যেটা আমরা বারবার বলে এসেছি যে আমাদের রাজ্যে যে নিয়োগ হয়েছে সেটা
যে তদন্ত হয়েছে সেই তদন্তটা সঠিকভাবে হয়নি, আমরা এটা বারবার বলে এসেছিলাম। তো আজকে সেই প্রসঙ্গগুলো কিন্তু উঠে আসছে। আজকে মহামান্য আদালত, সর্বোচ্চ আদালতের মহামান্য জজ সাহেব তিনি কিন্তু অনুভব করেছেন বিষয়টা, যে জীবন জীবিকার প্রশ্নে, লাইভলিহুড, যে এতগুলো মানুষ, তারা কি, তাদের নামে কোনো অভিযোগই নাই, তারা ভীষণভাবে ইনোসেন্ট, তারা প্রকৃত অর্থে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন এবং সেই সংখ্যাটাই অনেক 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 বেশি। এইটা কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় জজ সাহেব বুঝতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন। রাজনৈতিক যে চক্রান্ত চলছিল বাংলায়, তার জট আস্তে 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 খুলতে চলেছে। অপশক্তির যে প্রভাব বাঙালির ওপর সবসময় দেখা দিচ্ছিল, বাঙালির ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল, 34 বছরের যে অপশাসন, তাদের কিছু এজেন্ট আর বহিরাগত অপশক্তির যে একসঙ্গে মিলিত যে কুশক্তি বাংলা এবং বাঙালির ক্ষতি করার চেষ্টা করছিল, সেটা কিন্তু আস্তে 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 সুপ্রিম কোর্টে কিন্তু আলোচনা হচ্ছে, বেরিয়ে আসছে যে এটা এই যে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই 26,500 ছেলে মেয়ের চাকরিটা এরা ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে বাতিল করে দিয়েছিল, এটা বেরিয়ে আসছে। আগামী দিনে আশা করি আমরা সুবিচার পাবো, বাংলার গরিমা নিশ্চয়ই ফিরে আসবে, যোগ্য ছেলেমেয়েরা তাদের মাথা উঁচু করে স্কুলে ফিরে যেতে অবশ্যই তারা পারবে। আজকে তারা ধর্মতলার কাছে ওয়াই চ্যানেলে বসে আছে, আমাদের সরকার তাদেরকে সমর্থন করেছে, পরোক্ষভাবে তারা সেখানে আছে, সরকারের কোনো রকমভাবে সেখানে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া কেউ কিন্তু করেনি, কারণ সরকার সব সময় চায় ন্যায় বিচার হোক, ন্যায়ের পক্ষে সরকার সব সময় আছেন, এটা আমরা দেখে আসছি যতদিন ধরে মাননীয় দিদি আমাদের রাজ্যের হাল ধরেছেন ন্যায়ের, এবং তাকে বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন রকমভাবে অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছে, অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, কিন্তু ক্রমাগত বেরিয়ে আসছে যে সমস্ত অপশক্তির চক্রান্তগুলি যে সেগুলো সঠিক নয়, সেই চক্রান্ত তারা করেছিল, যে অপবাদ দিয়েছিল সেগুলো আস্তে 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 কিন্তু সব প্রমাণ হয়ে যাচ্ছে যে সেই সমস্ত অভিযোগ একদম ভিত্তিহীন, তারা কোর্টে সেগুলো প্রমাণই করতে পারেনি। আমরা বীরভূমে দেখেছি, বীরভূমের যে বেতাজ বাদশাহ, তাকে তারা অভিযোগ দিয়েছিল, বদনাম করার চেষ্টা করেছিল, আজকে সব প্রমাণ হয়ে গেল তিনি স্বমহিমায় রাজার মতো এখনো তিনি কিন্তু ফিরে এসেছেন। তারপরে দেখলাম কি, গত দুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, তাকেও কিন্তু আমরা সসম্মানে দেখলাম, তারা কিন্তু সেখানে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তিনি কিন্তু বাড়ি ফিরেছেন। পার্থ চট্টোপাধ্যায়, তার এগেনস্টেও বিভিন্ন অভিযোগ দিয়েছিলেন, তিনিও কিন্তু বাড়ি ফিরেছেন। এইরকম করে করে যে অপবাদগুলি, মিথ্যা অপবাদগুলি আমরা বারে বারে বলেছিলাম এগুলো মিথ্যা অপবাদ, অভিযোগ দিয়েছিলেন, সেগুলো আজকে আস্তে আস্তে সব প্রমাণিত হচ্ছে যে এগুলো মিথ্যা অভিযোগ। তাহলে সম্পূর্ণভাবেই ভোট যখন আসে, ভোটের আগে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়, সেটা আজকে প্রমাণ হচ্ছে, দিনের পর দিন সেটা কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি, পাবলিক বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে যে কিভাবে রাজনৈতিকভাবে চক্রান্ত করে এই বাংলা এবং বাঙালিকে নিচে নামাবার চেষ্টা করছে একটা রাজনৈতিকভাবে বহিরাগত একটা অপশক্তি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের 34 বছরের ক্ষমতা হারানোর যে এজেন্ট কিছু তারা আছে, 34 বছরের ক্ষমতা হারিয়ে গিয়েছে, তারা দিশাহারা হয়ে গেছে, তারা ওই অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে।
সেগুলো আজকে প্রমাণ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের যে দৃশ্য দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টেও, সেই সমস্ত এজেন্ট দিশাহারা হয়ে পড়েছে, যে মাথা একবারে তাদের ঝুঁকে যাচ্ছে, গালে হাত দিয়ে বসে আছে। তারা তো বুঝতে পেরেছে যে আমরা অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছি। বাংলার মানুষ এই কুচক্রীকে কখনোই পছন্দ করবে না। তারা ক্রমশ পেছনে চলে যাচ্ছে, তারা সমর্থন পাচ্ছে না, জনসমর্থন থেকে তারা দূরে সরে যাচ্ছে। মানুষ তাদেরকে ধিক্কার জানাচ্ছে, ক্রমাগত ধিক্কার জানাচ্ছে। আজকে ক্রিম ক্রিম ছেলে মেয়েগুলো রাস্তায় বসে থাকতে বাধ্য হচ্ছে। তারা তো বাংলার ঘরেরই সন্তান, বাংলার সুযোগ্য সন্তান বলা যেতে পারে, অথচ তাদের চক্রান্তে আজকে সেই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে থাকতে বাধ্য হচ্ছে এই গভীর এই শীতের মধ্যে। তোমরা অভিযোগ করলে, অথচ তোমরা নির্দিষ্ট করে দিতেই পারলে না। ফরেনসিক রিপোর্ট আসার আগেই তোমরা রায় দিয়ে দিলে, 26,500 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়ে গেল। বাহ, অদ্ভুত বিষয়। এতগুলো ছেলে মেয়ের কথা আপনারা একবারও ভাবলেন না। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে এই ভারতবর্ষে আমাদের আইনের প্রতি ভরসা আছে, মহামান্য আদালতের প্রতি ভরসা আছে। আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি, সর্বোচ্চ আদালত, তার দিকে আমরা তাকিয়ে আছি, আমাদের ভরসা আছে তার প্রতি। মহামান্য সুপ্রিম কোর্টের যিনি জাজ, তার প্রতি আমাদের অবশ্যই ভরসা আছে। আমরা আশাবাদী যে বিভিন্ন যে অপবাদ এই বাংলা এবং বাঙালিকে দেয়া হয়েছে, সেই অপবাদের কালিমা একদিন মুছে যাবে এবং স্বমহিমায় বাংলার ঘরের সন্তানরা, বাংলার ঘরের সুযোগ্য শিক্ষক শিক্ষিকারা আবার স্বমহিমায় স্কুলে তারা ফিরে যেতে পারবেন এবং বাংলা এবং বাঙালির গরিমা অবশ্যই আমরা ফিরে পাব। আজকে দেখুন, যে শিক্ষার বিষয়ে যে সমীক্ষা প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এই বাংলার স্কুলগুলোতে, এটা একটা ধ্রুব সত্যি কথা, বাংলা স্কুলগুলোতে স্কুল ছুটের একদম পরিমাণ শূন্য 8-এর পর থেকে। বুঝুন বিষয়টা। তাহলে এটা তো গোটা ভারতবর্ষের মানুষ মেনে নিচ্ছে সমীক্ষা। এটা কোনো গাল ভরা গল্প কথা নয়, এটা সমীক্ষা। যে এই বাংলার যত স্কুল আছে, বাংলার সরকারি এবং সরকারি পোষিত যত স্কুল আছে, তাতে স্কুল ছুটের পরিমাণ ক্লাস 8-এর পর থেকে শূন্য, স্কুল ছুট নাই। তাহলে এই যে গরিমা, এই গরিমা কিন্তু আপনারাই মেনে নিচ্ছেন, সমীক্ষা বলছে। বাংলা চিরকাল মাথা চুলে ছিল, মাথা তুলে থাকবে। কোনো অপশক্তি বাঙালিকে মিথ্যা বুঝিয়ে, মাথায় টুপি পরে ধোকা দিয়ে হয়তো কিছুদিন দমিয়ে রাখতে পারে, চিরকাল পারবে না। এই বলে আমি সুপ্রিম কোর্টের প্রতি আশাবাদী। এইটা অবশ্যই আমরা প্রত্যেকে আশা রাখব। আশা করি ন্যায় বিচার আমরা পাবো, বাংলা এবং বাঙালি এবং এই যে সুযোগ্য ছেলে মেয়েগুলো অবশ্যই সুবিচার পাবে, এই আশা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।